রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুপারিশে একমত। সংবিধানের ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিল চায় না বিএনপি। সব স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করার সুপারিশ কমিশনের। গ্রাম আদালত বিলুপ্ত, পূর্ণাঙ্গ আদালতের প্রস্তাব। দিনক্ষণ ঠিক না হলেও তৃণমূল পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। আলোচনায় অনেক দলের প্রার্থীও। শিল্পে গ্যাসের দাম বাড়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। বিনিয়োগে প্রভাব পড়ার আশঙ্কা, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছে রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। সংসদ নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ করার প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বিএনপি। ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিল চায় না দলটি, তবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুপারিশে একমত দলটি। রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠক শেষে এসব কথা জানান বিএনপি নেতারা। মঙ্গলবার আবারও কমিশনের সঙ্গে বসবে বিএনপি। সংবিধান নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে প্রথম ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা কিছু বিষয়ে মতামত জানাতে রোববার সংসদ ভবনের এলডি হলে শুরু হয় দ্বিতীয় দফা বৈঠক। বেলা ১১টায় আসেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে অংশ নেন সদস্যরা। বৈঠকের বিরতিতে বিএনপি নেতারা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ এবং জনগণের স্বার্থে আলোচনা চালিয়ে যাবে বিএনপি। বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। পরে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচনে প্রার্থীর সর্বনিম্ন বয়সসীমা ২১ করার পক্ষে নয় তারা। ২ বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এমন প্রস্তাবেও আপত্তি জানিয়েছে বিএনপি। পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি। যদি 2 বারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কখন কিভাবে মনোনীত হবেন সে বিষয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। কেয়ারটেকার প্রভিশনের মধ্যে যে বিষয়টা উল্লেখিত ছিল যে জুডিশিয়ারিকে আমরা এখানে আনবো কিনা, চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন, এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা, ওইটা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। যেসব বিষয়ে আলোচনা শেষ হয়নি সেসব বিষয় নিয়ে মঙ্গলবার আবারও কমিশনের সঙ্গে বসবে বিএনপি। যদি ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের চলমান অস্থিরতার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে কাকরাইলে শ্রমিক দলের এক স্মরণ সভায় তিনি কথা বলেন। সভায় প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা। এ সময় বিএনপি মহাসচিব প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজকে হত্যার নিন্দা জানান। তিনি মন্তব্য করেন, পারভেজের মতো ত্যাগী নেতাকে যারা হত্যা করেছে তারা দেশের পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত ছিল না। বিভাজন সৃষ্টিকারীরা দেশের মঙ্গল চায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দেশে অস্থিরতা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ধৈর্যের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। সকলের উচিত হবে, সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। নির্বাচনী রোডম্যাপ নিয়ে সরকারের আগে কমিশন কথা বলায় সন্দেহ প্রকাশ করেছে এনসিপি। এ বিষয়ে আগ বাড়িয়ে কথা না বলতে ইসিকে সতর্ক করেছে দলটি। রোববার রাজধানীতে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় সংস্কার কমিশন ও ঐক্যমত্য কমিশনের সুপারিশের বাস্তবায়ন চায় এনসিপি। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের শেষ দিন ছিল 20 এপ্রিল।
কিন্তু 90 দিন সময় বাড়ানোর জন্য গত বৃহস্পতিবার আবেদন করে এনসিপি। তারপরও নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম বৈঠকে বসে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে এনসিপি জানায় সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে সিইসির সাথে আলোচনা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গত 3টি নির্বাচনে যে কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন নিয়ে কথা না বলতে ইসিকে সতর্ক করেছে এনসিপি। নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, যে যার মত প্রকাশ করতে পারছে। রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে জাতীয় নাগরিক পার্টি ও খেলাফত মজলিসের সংলাপে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি উঠে আসে। এ সময় তারা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখার দাবি জানান। জুলাই অভ্যুত্থানের মতো জাতীয় ঐক্য অটুট রাখার উপর জোর দেন নেতারা। এছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি চাওয়া হয়। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পরিবারকে পুনর্বাসনের দাবিও জানান তারা। জুলাই গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যা, পিলখানায় বিডিআর হত্যা সহ 15 বছরে গুম খুন হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান দুই দলের নেতারা। বিভিন্ন রাজনৈতিক দলের অবশ্যই বিভিন্ন মত থাকবে। আমরা মনে করছি যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে, এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি। খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার বেলা 3:30টায় খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির খুলনার সংগঠক আহমদ রহিম রাহাত ও আব্দুল্লাহ চৌধুরী। এ সময় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানিয়ে এ ব্যাপারে প্রশাসনের নীরব ভূমিকার কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চান। 24-এর গণ অভ্যুত্থানের চেতনা ধারণকারী সমমনা সব রাজনৈতিক দলকে একত্রিত হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার আহ্বান জানান তারা। এটি শুধু স্থানীয় প্রশাসনের ব্যর্থতা নয়, বরং গোটা রাষ্ট্র ব্যবস্থায় নিয়োজিত প্রশাসনের দুর্বলতার প্রতিফলন। দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে এবং তাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি অভিযোগ করেন। এ সময় রক্ত দিয়ে নব্য ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, যেখানে বাধা আসবে সেখানেই রুখে দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি আরো বলেন, মিডিয়া হাউস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে নব্য ফ্যাসিবাদ দখল করছে, চাঁদাবাজি করছে। মারপিট করেন আপনার দোসরদের নিয়ে 5 স্টার হোটেলে বড় বড় মুরগির রান খান, হাসি ঠাট্টা 24টি দাঁত দেখাই পারেন। আর আমাদের নেতাকর্মীরা যখন একটা ছোট্ট হোটেলে কোনো রকমে একটা ইফতার মাহফিল করতে যায়, সেখানে আমরা গিয়ে হামলা করেন, মানুষের আত্মবাদ করেন। এই ফাঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মাঠে তারা সবাইকে শেষ করে দিচ্ছে, আমাদের মানুষকে মামলা দিচ্ছে এবং সেই মামলায় জামিন দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। রোববার দলের নিবন্ধন আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল।
রোববার বিকেলে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে এসব কথা বলেন। এ পর্যন্ত 46টি দল নিবন্ধনের সময় বাড়ানোর আবেদন করেছে, যার মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে। অন্যদিকে এ পর্যন্ত 65টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50টি। সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয় রাজনৈতিক দলকে। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 20 এপ্রিল, আজকে তারিখ যেটা শেষ হচ্ছে। সময়সীমা কমিশনের সিদ্ধান্ত মতে আমরা আগামী 22শে জুন, আই রিপিট 22শে জুন রোববার পর্যন্ত একই শর্তে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সব কর্তৃপক্ষের জন্য অভিন্ন আইনের সুপারিশও করা হয়েছে। রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। তিনি বলেন, জাতীয়ের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে 2 খণ্ডের প্রতিবেদন তুলে দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যরা। প্রতিবেদনে স্থানীয় সরকার বিষয়ে 6টি নতুন আইন প্রণয়ন এবং কিছু আইন সংশোধনের সুপারিশ করা হয়। একসাথে সব স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশও করা হয়। একটা সিঙ্গেল শিডিউলে আপনি 5টা প্রতিষ্ঠান ইলেকশন করতে পারবেন। সিঙ্গেল শিডিউলে, মানে একই দিনে বলছি না, সিঙ্গেল শিডিউল দিয়ে স্টেগার্ড ওয়েতে কিন্তু আপনি যেমন দেশটাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ভাগ করে একই দিনে ইলেকশন, একই শিডিউলে ইলেকশন করে ফেলতে পারবেন। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারের সুপারিশ করেছে কমিশন। একই সাথে গ্রাম আদালত বিলুপ্ত করে উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ আদালত স্থাপনের সুপারিশ করা হয়। ইউনিয়ন পরিষদ লেভেলে গ্রাম আদালত নামক একটা আদালত আছে। এইটা দেখা যাচ্ছে, আমরা স্টাডি করে দেখেছি, এটা অ্যাবিউজ হচ্ছে, এখানে মিসক্যারেজ অফ জাস্টিস হচ্ছে। ইউনিয়ন এবং উপজেলা বিচার ব্যবস্থায় আমরা রেকমেন্ড করেছি উপজেলাতে পূর্ণাঙ্গ আদালত স্থাপন করতে হবে। ফৌজদারি এবং দেওয়ানি পূর্ণাঙ্গ আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে। এক প্রশ্নের জবাবে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন সংস্কার কমিশনের প্রধান। স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট, জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট। এটাকে একটার আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুটাই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক। স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জাতীয় নীতিমালা প্রণয়নের সুপারিশও করেছে সংস্কার কমিশন। সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতে বিরাজ করছে। সুতরাং এই স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার, বৈধ নেতৃত্ব নিয়ে আসা দরকার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনক্ষণ ঠিক না হলেও তৃণমূল পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। আলোচনায় অনেক দলের প্রার্থীও। আওয়ামী লীগের সময়ে উপযুক্ত পরিবেশ না পেয়ে ভোট বিমুখ থাকলেও এখন সক্রিয় দলগুলোর নেতাকর্মীরা। বিএনপি সহ অন্যান্য দল নির্বাচনে বেশি আগ্রহী হলেও এনসিপি নেতাকর্মীরা বেশি গুরুত্ব দিচ্ছেন সংস্কারকে। আওয়ামী লীগের আমলে গত কয়েকটি নির্বাচনে তেমন তৎপর হওয়ার সুযোগ পায়নি রাজনৈতিক দলগুলো। তবে 5 আগস্ট পরবর্তী ঘটনা প্রবাহে বদলে গেছে পরিস্থিতি। এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও তৃণমূল পর্যায়ে দেখা যাচ্ছে বিভিন্ন দলের প্রস্তুতি। বগুড়ায় এরই মধ্যে আলোচনায় 7টি সংসদীয় আসনে জামাতে ইসলামের প্রার্থী। দলটির শহর আমির জানান, প্রার্থী ও নেতাকর্মীরা দলের পক্ষে জনমত তৈরি শুরু করেছেন। আর বিএনপির জেলা সভাপতি জানিয়েছেন, যোগ্য প্রার্থীদের সময়মতো দলীয়ভাবে মনোনয়ন দেয়া হবে। আমাদের দল থেকে বারবার বলছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আর কিছু কিছু দল তারা কালক্ষেপণ করছেন এই কারণেই, তারা জানে এই মুহূর্তে নির্বাচনে হলে অনেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। আমাদেরকে কাজ করার জন্য বলছে, আমাদেরকে নির্বাচন ডিসেম্বরে হবে বা নভেম্বরে হবে এরকম কিছু বলেনি। এবং এটাও হতে পারে আমাদের কাজ করার জন্য বলছে, ঠিক পূর্ব মুহূর্তে যদি কেন্দ্রীয় সংগঠন বলে যে আমাকে বসে যেতে হবে, অন্য কাউকে দিবে, এটাও আমাদের মেনে নিতে হবে। এদিকে এনসিপি নেতারা বলছেন, দেশ স্বাধীনের পর বারবার স্বৈরাচারের জন্ম হয়েছে, তাই রাষ্ট্র সংস্কারেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। আমাদের নির্বাচন ব্যবস্থা, এমনকি আমাদের সংসদের যে সংসদীয় গঠন, আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের যে ক্ষমতার ভারসাম্য,
এগুলো সব কিছু এখন এমন একটা সিস্টেমে আছে, এই সিস্টেমে একটা রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান ভোটাররাও। আস্থা ফেরানোর বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। সংস্কার না হলে নির্বাচন করে কোনো লাভ হবে না, আগে দেশকে ঠিক করতে হবে, করে যদি নির্বাচন যায় সব দলেরই আর কি ভালো হবে। যে প্রত্যাশায় নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে নির্বাচনের মাধ্যমে, তা যেন স্থায়ী রূপ পায়, এই প্রত্যাশা ভোটারদের। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ বিকাল 3টা থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। রোববার বিকেলে কুয়েট ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরতরা। বলেন, 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর হামলা চালানো হলেও নিরাপত্তা দিতে পারেনি উপাচার্য। উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং 30 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যাই বেশি। এ ঘটনায় দ্রুত উপাচার্যকে অপসারণের দাবি জানান তারা। এদিকে আন্দোলন থেকে সরে এসে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষকেরা। আমরা 2 মাস ধরে এখানে আন্দোলন করেছি। আমরা এখন এক দফার দাবিতে, ভিসি অপসারণের দাবিতে ইন্টিরিমের কাছে যে আমরা বলতে চাই যে আমরা এক দফার দাবিতে অনশনে বসছি। আমরা এখনো উদার, আমরা সবকিছু ভুলে যেতে রাজি আছি। ছাত্রদের একটু আগে আসতে হবে, আমরা সবকিছু ভুলে তাদের সাথে একসাথেই থাকবো। হত্যার নির্দেশ ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে, এমন তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। রোববার দুপুরে তিনি জানান, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয়া হবে শিগগিরই। এদিন কয়েকটি মামলায় সাবেক 11 মন্ত্রী সহ 19 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দিনাজপুরের হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়কে হত্যা করা হয়নি। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনার রহস্যজনক দাবি করায় তার মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এদিকে ভারত ভবেশের মৃত্যুকে হিন্দু নির্যাতন হিসেবে দাবি করায় দুই প্রতিবেশী দেশের সম্পর্কে ফের টানাপোড়েন তৈরি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 8 মাস পেরিয়ে গেলেও প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের নেতা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর পর ভারত সরকার সেটিকে হত্যাকাণ্ড দাবি করায় আবারও দুই দেশের সম্পর্ক শীতল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে দিনাজপুরে ভবেশচন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা বলে মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে এক্সে বিবৃতিতে রণধীর জাসওয়াল বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশচন্দ্র রায়কে অপহরণ ও নির্মমভাবে হত্যার অভিযোগ করে উদ্বেগ জানান। এদিকে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করে সব পক্ষকে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বর্তমান সরকার সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষা দেয় বলেও জানান তিনি। এদিকে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে ভবেশচন্দ্র রায়ের অসুস্থতাজনিত স্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় রতন সহ পূর্ব পরিচিত কয়েকজনের সাথে বাড়ি থেকে বের হন ভবেশ। পরে চায়ের দোকানে আড্ডার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে সঙ্গীরা তাকে হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখানে অপহরণ বা নির্যাতনের কোনো আলামত পায়নি পুলিশ। তাদের সাথে থাকা অবস্থায় সে চা খেয়েছে, দোকানে বসে সিগারেট খেয়েছে, পান খেয়েছে, সেখানে সে অসুস্থ হয়েছে। তারপরে তারাই তাকে হাসপাতাল এসে ডাক্তারের কাছে নিয়ে গেছে, অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, মেডিকেলে নিয়ে গেছে, মেডিকেল কলেজ হাসপাতাল গেছে দিনাজপুর। ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করছে। যেহেতু পরিবার একটা প্রশ্ন তুলছে, এই জন্য আমরা সুরতাল করেছি, পোস্টমর্টমের ব্যবস্থা করেছি। মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন ওঠায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভবেশের মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ বা মামলা করেনি পরিবার। ওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারে অস্থিরতা বাড়লে নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে বলে বাংলাদেশকে সতর্ক করেছেন সফররত জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জন পিয়ের লাক্রোয়া। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সাথে রাখার আহ্বান জানান তিনি। 2 দিনের সফরের প্রথম দিন রোববার প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জন পিয়ের লাক্রোয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে লাক্রোয়া
মিয়ানমারে অস্থিরতা বৃদ্ধির শঙ্কা জানান। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে নাফ নদীর কাছে গুলিতে বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ জানান। বাংলাদেশ থেকে আরও বেশি নারী শান্তিরক্ষী বাহিনীতে নিতে জাতিসংঘকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও বৈঠক করেন জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল। এ সময় শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এই সহযোগিতা অব্যাহত রাখব। তবে জাতিসংঘের তহবিল ধারাবাহিকভাবে কমার বিষয়ে আমরা আলোচনা করছি। কম খরচে শান্তিরক্ষী মিশনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছি আমরা। ট্রাম্প প্রশাসনের তহবিল বন্ধের প্রস্তাবটি আমরা গণমাধ্যমে দেখেছি, কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জাতিসংঘের বিষয়ে যুক্তরাষ্ট্র কি নীতি অবলম্বন করে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা বলছেন, গ্যাস সংকট ও বাড়তি দামের ঝুঁকিতে পড়েছে শিল্প খাত। একে আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে দাম পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। বিনিয়োগেও প্রভাব পড়ার আশঙ্কা তাদের। অর্থনীতির অনেকাংশ নির্ভর করে উৎপাদনের উপর। সক্ষমতা ধরে রাখতে প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ, কিন্তু কারখানাগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংকট রয়েছে। তার উপর গ্যাসের দাম বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। উদ্যোক্তারা বলছেন, ব্যাংক ঋণের উচ্চ সুদ ও গ্যাসের দাম বাড়ানোয় শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে, যা নতুন বিনিয়োগের জন্য বাধা। প্রভাব পড়বে কর্মসংস্থানে, বেড়ে যাবে উৎপাদন খরচ ও চাপ বাড়বে রপ্তানি খাতে। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে অ্যাপ্লিকেশন করে রেখেছে নতুন গ্যাস সংযোগ পাওয়ার জন্য এবং আপনার এটাকে ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য। এখন আমি ক্যাপাসিটি বৃদ্ধি করতে গেলে আমার সেই 40 টাকা করে যদি ধার্য করা হয়, তাহলে কিন্তু এখানে একটা বৈষম্য আপনার সৃষ্টি হয়। গ্যাসের দামটা যে বৃদ্ধি করছে এটা বাস্তব ভিত্তিক হয় না, এটা একটা আত্মঘাতী। এটা খুবই ক্ষতি হয়েছে আমাদের সেক্টরের জন্য। আমি মনে করি এটা পুনরায় বিবেচনা করা দরকার। গ্যাসের বৃদ্ধি না করে বরঞ্চ গ্যাসের দাম কমানো দরকার, তাইলে আমরা সার্ভাইভ করতে পারবো। আমার প্রতিদ্বন্দ্বী দেশ ইন্ডিয়া আছে, তার সাথে আমি কোনোভাবে পারতেছি না। অর্থনীতিকে গতিশীল রাখতে জ্বালানি খাতে বিনিয়োগ বান্ধব পরিকল্পনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমার কাছে মনে হয় এই পুরো পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য আমাদের নিজেদের ডোমেস্টিক যে গ্যাস রিসোর্স সেটার অনুসন্ধান করা ছাড়া এবং ওইটা ব্যবহার করে মানে চালানো ছাড়া আসলে কোনো বিকল্প নেই। গ্যাসের দাম বাড়ানোয় উদ্বেগ জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। পুনর্বিবেচনার জন্য চিঠি দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে সন্দেহে আলী হায়দার রতন নামে এক ব্যক্তিকে রমনা থানায় হস্তান্তর করেছে জনতা। রোববার রাত 11টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। পুলিশ জানায়, পরিচয় যাচাই বাছাইয়ের পর বিস্তারিত জানানো হবে। এদিকে আটকের খবর শুনে থানায় জড়ো হন রতনের বেশ কয়েকজন বন্ধু ও স্বজন। তাদের অভিযোগ, মব তৈরি করে ওবায়দুল কাদেরের ভাগ্নে সন্দেহে আটক করা হয়েছে রতনকে, যা সত্যি নয়। আগামী বছরের বই ছাপানোর দরপত্র শুরু হচ্ছে চলতি মাসেই। নভেম্বরের মধ্যেই বই ছাপানো শেষ করার লক্ষ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির। সেই সঙ্গে দরপত্র প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষা গবেষকরা বলছেন, চলতি বছরে বইয়ের ভুল ত্রুটি দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গত বছর বই ছাপানোর কাজ শুরু হতে দেরি হয়। ফলে চলতি বছরের মার্চ মাসে সব বই হাতে পায় শিক্ষার্থীরা। এ অবস্থায় আগামী বছরের বই ছাপানোর প্রক্রিয়া এবার আগেই শুরু করতে যাচ্ছে এনসিটিবি। এরই মধ্যে জেলা উপজেলা পর্যায় থেকে বইয়ের চাহিদা নেওয়া হচ্ছে। নভেম্বরের মধ্যে ছাপানোর কাজ শেষ করার লক্ষ্য নিয়ে চলতি মাসেই শুরু হচ্ছে দরপত্র প্রক্রিয়া। বিগত বছরে অনেক প্রতিষ্ঠান ভুল তথ্য দিয়ে সক্ষমতার চেয়ে বেশি কাজ নেয়। তাই এবার সক্ষমতার 80% ধরে নিয়ে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত এনসিটিবির। বিভিন্ন এভিনিউ খোলা রাখছি। লোকাল মার্কেট থেকে কাগজ এরকম সরবরাহ করা হবে এবং কেউ যদি আমদানি করে নিয়ে এসে তারা নিজের মতো প্রিন্টিং করতে চায় তাহলে প্রিন্টিং তারা করে দিতে পারবে। মোদ্দা কথা, আমরা
কাগজে যে মনোপলির যে ব্যবসাটা আছে সে ব্যবসা করে কেউ যদি কুক্ষিগত না করতে পারে সে প্রক্রিয়াগত জায়গাগুলিকে আমরা এক্সপ্লোর করছি। এরই মধ্যে বইয়ের পরিমার্জনের কাজ শুরু হয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন চলতি বছরের বইয়ে যেসব ভুল আছে সেগুলো দ্রুত চিহ্নিত করে নির্ভুল পাণ্ডুলিপি তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের যে ইতিহাসটা সমাজবিজ্ঞানে লেখা হয়েছে, বিশেষ করে পঞ্চম শ্রেণীতে, এটা অ্যাবসার্ডলি এটা লেখা হয় না এবং এখানে গণঅভ্যুত্থানের কোনো তথ্যই সঠিকভাবে তুলে আসে না। অতএব এই জায়গাগুলোকে পরিমার্জন করে এনসিটিভি যেন খুব ভালোভাবে মানে ভালো মানুষ দিয়ে এই গণঅভ্যুত্থানের বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে বাচ্চাদের উপযোগী করে তুলে সেখানে দাঁড়ায়। মুদ্রণ মালিক সমিতি বলছে জুলাইয়ের মধ্যে বই ছাপানোর কাজ শুরু করতে হবে, তাহলে নির্দিষ্ট সময়ে শেষ করা যাবে ছাপানোর কাজ। 70 দিনটার জায়গায় 90 দিন কনসিডার করতে বলছি আমরা। এখানে ওনারা যেটা করছেন টোটাল প্রসেসটার জন্য একটা টাইম নির্ধারণ করছেন, টেন্ডার মূল্যায়ন, বোর্ডের মিনিস্ট্রির অনুমোদন, সেইখান থেকে একটু টাইম সেভ করে ওদেরকে টাইম দিতে পারলে আমরা ওয়ার্ক অর্ডার যখন পাবো আর 90 দিন হলে ভালো হয়, আর 70 দিনে বই দেওয়ার আমরা আপনার চেষ্টা করব। এনসিটিভির সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লটের বই ছাপার জন্য ছাপাখানাগুলোর ব্যাংক কমিটমেন্ট লেটার থাকতে হবে। কোনো দুর্বল ব্যাংক থেকে লেটার অফ ক্রেডিট নেওয়া যাবে না। সেই সঙ্গে কাগজের মিলগুলোর সঙ্গে চুক্তি থাকতে হবে, যাতে কাগজের সরবরাহ ও গুণগত মান নিশ্চিত করা যায়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পায়রা সমুদ্র বন্দর প্রকল্প ব্যর্থ হয়েছে, তাই অর্থনীতির ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে চট্টগ্রামের সমুদ্র উপকূলে বে টার্মিনালের অবকাঠামো প্রস্তুত করা হবে। বিশ্বব্যাংকের সহায়তায় 13,500 কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রোববার রাজধানীতে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ নয়। বড় অঙ্কের অর্থ ব্যয় করে বিদায়ী সরকার পায়রা সমুদ্র বন্দর নির্মাণের কাজ শুরু করে, কিন্তু মাঝপথে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে নিয়মিত ড্রেজিংয়ে বিশাল অঙ্কের খরচের চাপ আর কম গভীরতায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতির ভবিষ্যৎ বিবেচনায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রামে বে টার্মিনাল স্থাপনে জোর দিচ্ছে সরকার। সমুদ্রের উপকূলে বাঁধ দিয়ে মেরিন অবকাঠামো নির্মাণে 9,300 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। পরে যুক্ত হবে 4টি টার্মিনাল, যার 2টি পিপিপিতে নির্মাণ করবে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও সিঙ্গাপুরের ঠিকাদার। সমুদ্রের মধ্যে যাতে ঝড় বা বড় ঢেউ না আসে সেজন্য ব্রেকওয়াটার নির্মাণ করতে হয়, আর বন্দরের পিছন দিকের একটা পরিকাঠামো লাগে, এটাকে বলে বন্দরের হিন্টারল্যান্ড, মানে পিছনের দিক। এগুলোর তৈরির প্রকল্প এটা বিশ্বব্যাংকের সহায়তায় হবে। এ সময় বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যে নীতি তাতে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তার ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতাও যাচাই করা হয়নি। তিস্তা প্রকল্প যেই পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া, এটা আসলে কি হবে, সত্যিকার আমরা যতটুকু পানি পাই সেটার পূর্ণ ব্যবহার কিভাবে করতে পারি, জলাধার কিছু নির্মাণ করা যায় কিনা, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটা পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। একনেক সভায় মোট 16 প্রকল্প অনুমোদন হয়েছে। ব্যয় হবে 24,247 কোটি টাকা। বেসরকারি মাধ্যমিক স্কুল পরিদর্শনে চলমান প্রকল্পের জনবল রাজস্ব খাতে নিতে চায় সরকার। যারা আছে তারা এদেরকে চায় না এবং কোর্টে গিয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের 9 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে এনবিআর এর রাজস্ব আদায়ে ঘাটতি 65,000 কোটি টাকার বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে জুলাই মার্চ সময়ে 3,22,152 কোটি 64 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল। আদায় হয়েছে 2,56,486 কোটি 84 লাখ টাকা, অর্থাৎ 9 মাস শেষে এনবিআর এর রাজস্ব আদায়ে ঘাটতি 20.38%। লক্ষ্যের চেয়ে ঘাটতি থাকলেও গেল মার্চ মাসে রাজস্ব আদায়ে 10% প্রবৃদ্ধি অর্জন করেছে এনবিআর, যা গেল 9 মাসের মধ্যে সর্বোচ্চ। রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে, ফলে প্রত্যাশিত রাজস্ব আদায় সম্ভব হয়নি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
টানা 5 কার্যদিবস দরপতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান সূচক কমেছে 131 পয়েন্ট। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসেও ডিএসইএক্স কমেছে 22.95 পয়েন্ট। এ সময় কমেছে 61 ভাগ কোম্পানির শেয়ার দর। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অভাবে পুঁজিবাজারে সংকট বলে মনে করছেন বিশ্লেষকরা। রোববার ইতিবাচক অবস্থান থেকে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 22.95 পয়েন্ট কমে অবস্থান করছে 5074 পয়েন্টে। এই নিয়ে টানা 5 কার্যদিবসে 131 পয়েন্ট কমেছে ডিএসইর প্রধান সূচক। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে মোট 351 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় 339 কোটি 29 লাখ টাকা। লেনদেন হওয়া 396টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে 243টির দাম কমেছে, বেড়েছে 101টির এবং অপরিবর্তিত রয়েছে 52টির দাম। ফান্ড কিন্তু যেটা আগে রুল মার্কেটে মুভ করতো সেই ফান্ডটাও স্টাক আছে। তাহলে একদিকে মার্কেটের এক্সিস্টিং ফান্ড স্টাক আছে, অন্যদিকে যারা বড় বিনিয়োগকারী বা যাদের হাতে ফান্ড আছে তারা অবজার্ভ করছে, অনেক কিছুই পার্টিসিপেট করছে না, অনেকটাই সাইডলাইনে আছে। শেয়ারের অব্যাহত দরপতনে বড় অঙ্কের পুঁজি হারিয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স বলছে আস্থা ফেরাতে কাজ করছেন তারা। গভর্নেন্সের মধ্যেও কিন্তু বেশ কিছু আমরা অনিয়ম ছিল, সেই জায়গাগুলোতেও কিছু সংস্কার প্রস্তাব রেখেছি, সেটাও কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া আছে সবার মতামতের জন্য, এবং সেটা আমরা ফাইনাল করে যখন সাবমিট করব তখন হয়তো তারা এটাকে আইনের দিকে আগাবে বা এই সংস্কারগুলো পরিবর্তন আনার চেষ্টা করবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 61.12 পয়েন্ট কমে অবস্থান করছে 14,197 পয়েন্টে। এ সময় লেনদেন হয় 6 কোটি 35 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইলিশ রক্ষায় নানা পদক্ষেপে 10 বছরে বরিশাল অঞ্চলে মাছটির উৎপাদন প্রায় 2 লাখ টন বেড়েছে বলে দাবি মৎস্য অধিদপ্তরের। তবে আড়তদার পাইকাররা এই দাবির সঙ্গে বাস্তবতার মিল পাচ্ছেন না। তাদের দাবি একসময়ের জমজমাট ইলিশের মোকাম প্রায় থাকছে মাছ শূন্য। এই পরিস্থিতিতে জেলার 163 ইলিশ আড়তের মধ্যে 103টি বন্ধ হয়ে গেছে গত কয়েক বছরে। বরিশালে ইলিশের বড় ক্ষেত্র হিসেবে হিজলা, ভোলা, হামচর, মেহেন্দিগঞ্জ সহ মেঘনা থেকে কারখানা নদী পর্যন্ত 17টি স্থানকে চিহ্নিত করেছে মৎস্য অধিদপ্তর। এছাড়া খাবার, উপযুক্ত পরিবেশ ও স্বাভাবিক স্রোতের কারণে জেলার 90 নদীর সবগুলোতেই পাওয়া যায় ইলিশ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 10 বছরে বরিশালে ইলিশের উৎপাদন বেড়েছে 2 লাখ টনের বেশি। শ্যালো ওয়াটার লাগবে, পর্যাপ্ত প্লাঙ্কটন লাগবে এবং একটু স্রোত লাগবে, যেটা ফুললি মিলে গেছে এই বরিশাল অঞ্চলে। তবে মৎস্য অধিদপ্তরের দাবির প্রতিফলন দেখেন না আড়তদাররা। তারা জানিয়েছেন মাছ সংকটে একে একে বন্ধ হয়ে যাচ্ছে ইলিশের মোকাম। পোর্ট রোড, চন্দ্রমোহন ও বেলতলা মোকামের আড়তদার, পাইকার ও রপ্তানিকারকরা বলছেন যোগান কম থাকায় ইলিশের দাম আকাশচুম্বী। আমরা এই টাইমে নাহলে ডেলি 1-1.5 মণ মাছ মাপতাম, এখন মনে করেন ডেলি 50 মণ মাছও হয় না। মাছ কমানোই কমতেছে, প্রতি বছরই মাছ কমতেছে। এই অ্যাডজাস্ট হিসাব কিভাবে তারা বাইর করে, এখন তারা কি সময়ে প্রত্যক্ষভাবে স্থান মতো যাইয়া জরিপ করে না অফিসে জরিপ করে সেটা আমি জানি না। এদিকে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি চাহিদা বেড়ে যাওয়ায় যোগান বাড়ার বিষয়টি চোখে পড়ছে না। এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে সহজেই মাছ চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ভোলার ইলিশ কিন্তু সরাসরি চলে যায় নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে, তাহলে সেই ইলিশটা আমরা বরিশালে কিন্তু দেখতে পাচ্ছি না। আবার আরেকটু বলবো যে ইলিশটা সমুদ্রের যে ইলিশটা বরিশালে মোকামে বা ঘাটে আসতো, মহিপুর, আলিপুর থেকেই মাছ ট্রাকে লোড দিয়ে সারা দেশে তারা পরিবহন করে নিয়ে চলে যাচ্ছে। এই কারণেই হচ্ছে যে এখানকার দোকানপাট মাছ তেমনটা পাচ্ছে না। গত বছর বরিশালে ইলিশের উৎপাদন ছিল 3,72,000 টন। ইলিশ রক্ষায় নানা পদক্ষেপের কারণে আগামীতে উৎপাদন আরও বাড়ার আশা দেখছে মৎস্য অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।